তো পড়াশোনায় খুব ভালো ছিল। তো আমি না, দোষটা আমারই বলতে পারেন। আমি ওকে কোনোদিন বাড়ির কোনো কাজ করতে দেইনি, কিছু শেখাইও নি সেরকম ভাবে। তাই বলছিলাম যে মানে বিয়ের আগে একরকম হয় আর বিয়ের পরে তো একটু অন্যরকম হয়। মানে বিয়ের পরে তো একটু হলেও দায় দায়িত্ব নিতে হয়। আপনাদের বাড়িতে আপনার বড় বৌমা সংসারের সব দায়িত্ব নেয়, মানে অনেকটাই ও নেয়, অনেক কিছু ও পারেও করতে। সে তুলনায় আমার মেয়ে তো মানে ও যদি মনে করে যে ও কোনো দায়িত্বই নেবে না, মানে যেটুকুনি পারে ও শুধু ওর চেম্বার নিয়ে থাকবে, সেটা কিন্তু ঠিক হবে না। মা হিসেবে আমি কিন্তু সেটা কোনোদিনই মেনে নেব না। আপনি তো শাশুড়ি মা, আপনি ঠিক করবেন ওর কি করা উচিত, কি করা উচিত না, আমি কিভাবে চলা উচিত আপনাদের সংসারে। দেখুন, সংসারের তো একটা ভারসাম্য থাকে, সেটা মেনেই কিন্তু সকলের চলা উচিত। তাই বিয়ের পরে আপনি যেটা বলবেন সেটাই যেন ও করে। আপনার যদি কখনো মনে হয় যে দিঠির জন্যে, আমার মেয়ের জন্যে আপনার সংসারের ভারসাম্য নষ্ট হচ্ছে, আপনি কিন্তু দিঠিকে অবশ্যই বলবেন, বলতে কোনো রকম দ্বিধা করবেন না। তাতেও অসন্তুষ্ট হলেও আপনি প্লিজ আপনার কথাটা বলবেন। আরেকটা জিনিস আমি চাই, রোহিতও চায়, যে ও যেভাবেই হোক সবার সাথে আপনাদের বাড়িতে মিলেমিশে থাকুক, একসাথে থাকুক। ও যেন কখনো আলাদা হয়ে যাবার কথা না ভাবে। ও তো জেনে শুনে মাধবপুরে বিয়ে ঠিক করেছে। তাই বলছিলাম যে ও যেরকম ভাবে প্র্যাকটিস করছে, ও কলকাতায় চাকরি পেতেই পারে। যদি ও কলকাতায় চাকরির কথা ভাবে, ও যেন মাথা থেকে এটা না বের করে দেয় যে মাধবপুরের সবাইকেও ভুলে যাবে। ও যেখানেই থাকুক, ওকে কিন্তু মাধবপুরের সবাইকে নিয়েই চলতে হবে। আপনি সত্যি দুর্লভ, সে যে যাই বলুক না কেন। আর ঠিক এই জন্য আমি আপনাকে অসম্ভব সম্মান করি। আর আপনার মেয়ে দিঠি আপনার পুরোটা না পেলেও খানিকটা তো পেয়েছে। দিঠি আমাদের জন্য কম কিছু করেনি, সে ঋণ কখনো শোধ হবার নয়। দিঠিকে যতটুকু চিনেছি, ও আমাদের ছেড়ে থাকবে না, ভালোবাসে। আর ছোটু আমাদের ছেড়ে থাকতেই পারবে না। তারপরেও ওরা যদি আলাদা থাকতে চায় তাহলে। দেখুন, আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি। আমার দিক থেকে যেটা বলার মা হিসেবে, মেয়ের মা হিসেবে, সেটা আমি আপনাদের জানিয়ে রাখলাম। মা হিসেবে আমার মেয়ের জীবনে, আমার মেয়ের শ্বশুর বাড়ির জীবনে কোনো রকম কোনো ইন্ধন থাকবে না। তবে আমার কথার কতটা দাম আমার মেয়ের কাছে থাকবে সেটা অবশ্য আমি জানি না। কিন্তু আমি সবসময় চেয়েছি যেখানে আমার মেয়ের বিয়ে হোক না কেন, সেখানে যেন সকলের সাথে মানিয়ে গুছিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ের মানিয়ে নেওয়ার ক্ষমতা অপরিসীম। দেখুন, ও প্রথম যখন মাধবপুরে আমাদের বাড়িতে থাকতে যায়, ও তখন থেকেই মানিয়ে নেবার চেষ্টা করেছে। ও যেভাবে বড় হয়েছে তেমন কোনো হাবভাব আমরা কখনো ওর মধ্যে দেখিনি। আর এখনো খুব সাধারণভাবেই থাকে। খুশি হলাম জেনে। আমার সাথে ওর সব ব্যাপারে মেলে না। ও আমার অনেক কিছু পছন্দও করে না, কিন্তু ও যে সংসারে যাবে, সেই সংসারের প্রত্যেকটা মানুষকে ও যে আপন করে নিতে পেরেছে, তাদের একটা ভরসার জায়গা হয়ে উঠতে পেরেছে, এটা শুনে আমি আমার মেয়ের জন্যে সত্যি গর্বিত বোধ করছি। আপনাদের ছেলেটিকেও আমাদের ভারী পছন্দ, খুব ভালো ছেলে। তবে ওকে আমি একটা অফার দিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম যে আমি যদি কোনো রকমভাবে ওকে সাহায্য করতে পারি ও নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত, তারপর দাঁড়িয়ে গেলে ও না হয়
কিন্তু ও আমার সাহায্য নিতে অস্বীকার করে। দেখুন, আপনারা তো আছেনই, আপনারা কখনো ও সমস্যায় পড়লে আপনারা পাশে থাকবেন এ আমি জানি, কিন্তু এখনো স্ট্রাগল করার সময়, ওকে স্ট্রাগল করতে দিন। স্ট্রাগল করার আগেই যদি সবকিছু পেয়ে যায় না, তাহলে এই লড়াই করার, যুদ্ধ করার ইচ্ছেটাই শেষ হয়ে যায়। আপনারা প্লিজ বাধা দেবেন না। দেখুন, আমি বিশ্বাস করি স্ট্রাগল না করলে কেউ বড় হয় না। ছোটু তো একটা চাকরির পরীক্ষা দিয়েছে, কিন্তু তার ফল এখনো বেরোয়নি। রোজই বলছে বেরোবে, আজ বেরোবে, কাল বেরোবে। আর তাছাড়া দিঠি মায়েরও তো খুব চাকরির ইচ্ছে। আমাদের একবার যদি ছোটু চাকরিটা পেয়ে যায়, তাহলে সব দিক থেকে আমরা নিশ্চিন্ত হয়ে যাব। কিন্তু ছোটু আবার বড়সড় চাকরির পরীক্ষা দিয়েছে। বলছে তো এবারে চাকরির পরীক্ষাতে ফল ভালো হবে না, কারণ সেভাবে ভালো লেখাপড়া হয়নি। দেখুন, আমাদের ঘরে কি সেসব চলে বলুন? তার মধ্যে লেখাপড়ার সঙ্গে কতদিন যোগাযোগ নেই। কার ঘরে যে কি হয় কে বলতে পারে। দেখুন, আমার মনে হয় মানুষের যদি অর্জুনের পাখির চোখের মতো লক্ষ্য স্থির হয় না, তাহলে মানুষ যে কোনো কাজই হাসিল করতে পারে। আমাকেই দেখুন না, কি ছিল আমার, কিচ্ছু ছিল না। অত্যন্ত সাধারণ ঘরের ছেলে, বাবা মা ছোটবেলাতেই মারা যায়। আর শুধুমাত্র অদম্য জেদ আর অপরিসীম পরিশ্রমের উপর ভর করে যেটুকু করেছি, আর তো কিছু ছিল না। আপনার ছেলের মধ্যে আমি না নিজের একটা ছায়া দেখতে পাই। আপনি দেখবেন, ও লড়াকু ছেলে, জেদি ছেলে, ও ঠিক কিছু না কিছু হাসিল করবে। আর তাছাড়া দিঠিমা তোর পাশে আছে, কিছুদিন দিঠিমায় চালিয়ে নিতে পারবে। রোহিত আঙ্কেল, আমাদের কিন্তু কাল থেকে উঠে পড়ে লেগে পড়তে হবে, আর হাতে এক ফোঁটা সময় নেই। আমি অঙ্কিতাদিকেও ডেকে নেব। তাই তো বলছি, সকাল সকাল শপিং টপিং শুরু করে দাও। আর কি কি আচার অনুষ্ঠান আছে আপনারা আমাদের জানাবেন, আমরা সেগুলো সম্পূর্ণ করে দেব। হাতে কিন্তু সময় একদম নেই। আমাদের আজকে অনেক দূর যেতে হবে, আপনারা একটু ওঠার অনুমতি দিন। কিছু খাবেন না? কিছু না খেয়ে চলে যাবেন? আসলে ট্রেনে উঠলেই ওর বমি পায়। ও, এক যাত্রায় কি করে পৃথক ফল হয় বলুন তো? না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি জোর করব না। বলছি যে আজকে রোহিত বলেছিল, তাই বাড়িতে আমি একটু পোলাও আর মাংস করেছিলাম, মানে এমনিই করেছিলাম। তো আমি যদি সকলের জন্য একটু প্যাক করে দিই, কিছু মনে করবেন না তো? মানে রাগ করবেন না তো? না না, রাগ করব কেন? আসলে আপনি সবার কথা ভাবেন, সবার কথা মনে রাখেন। আপনাকে না যত দেখি তত অবাক হয়ে যাই। দিঠিকে বলেছিলাম যে, দিঠিমা, তোমার জীবনের সবচেয়ে বড় অ্যাসেট তোমার মা। আমি একটু প্যাক করে নিয়ে আসছি। দিঠি, তুমি টিফিন বাটিটা গাড়িতে তুলে দেবে। হ্যাঁ, আমি আসছি। রয়েছে ও দিঠিমা। হ্যাঁ কাকু। মারে মা, এবার আমরা আসি। একেবারে আমার ঘরের বউ হয়ে যখন যাবে, তোমার সঙ্গে তখনই দেখা হবে। কেন আন্টি, বিয়ের দিন তুমি আসবে না? ছেলের মাকে তো বিয়ে দেখতে নেই। দেখো তোমার ছোটু তোমাকে ছাড়ে কি না। ছোটুর কথা বাদ দাও তো, ও বললেই হলো নাকি? বলছি যে এ নাও, আমি প্যাক করে দিয়েছি। দিঠি, এটা গাড়িতে তুলে দাও। হ্যাঁ, খাবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। আচ্ছা, আসি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আসি। সাবধানে, সাবধানে যাও। এসো। তাহলে দিঠির বিয়েটা হয়েই গেল।